স্বাগত দর্শক, দেশের শেয়ার বাজার নিয়ে নাগরিক টেলিভিশনের বিশেষ আয়োজন শেয়ার টকে আপনাদের সঙ্গে আছি আমি সানি আহমেদ। শুরুতে এক নজরে জানিয়ে দেব কেমন গেল ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সাপ্তাহিক পুঁজিবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জে গেল সপ্তাহে সূচক 66.28 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5179.18 পয়েন্ট। লেনদেন 438 কোটি বেড়ে সর্বমোট টার্নওভার হয়েছে 2132 কোটি 97 লাখ টাকা। এছাড়া বাজার মূলধন বেড়েছে 9105 কোটি টাকা। এদিকে সপ্তাহ জুড়ে 395 প্রতিষ্ঠানের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে 265টির, কমেছে 103টির এবং অপরিবর্তিত রয়েছে 27টির দর। ঢাকা স্টক এক্সচেঞ্জের পর এবার চলে যাব চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। সিএসসি সূচক CASPI 218 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 14,512 পয়েন্ট। সপ্তাহ জুড়ে লেনদেন হয়েছে 27 কোটি 21 লাখ টাকা। এছাড়া 299 প্রতিষ্ঠানের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে 187টির, কমেছে 79টির এবং অপরিবর্তিত রয়েছে 33টির দর। দর্শক, এক নজরে সাপ্তাহিক শেয়ার বাজারের অবস্থা জানার পর মার্কেট বিশ্লেষণ জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের রিসার্চ টিমের পক্ষে SM তৌফিক ইমরান। আমরা এই উইকে ইন্ডেক্স ক্লোজ হতে দেখেছি 5180 পয়েন্টে, যেটা ছিল 1.3% গেইন ফ্রম দ্য লাস্ট উইক, এবং আমরা অ্যাভারেজ ডেইলি টার্নওভার দেখেছি 426 কোটি টাকা, যেটা ছিল 25.8% গেইন ফ্রম দ্য লাস্ট উইক। এরপরে ইফ ইউ গো ব্যাক টু সাম মার্কেট ডাইনামিক্স, যেখানে আমরা টপ 5 গেইনার দেখেছি এই উইকে EPGL, প্রিমিয়ার লিজিং, ফিনিক্স ফাইন্যান্স, নিউ লাইন এবং আলিফ, whereas the top 5 losers were Rainwick, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, EIL, GHCL এবং পেপারপ্রপ। এরপরে টপ 10 মোস্ট ট্রেডেড শেয়ারসদের মধ্যে আমরা লার্জ ক্যাপ এন্ডে দেখেছি জিপি 0.7% উইক ওভার উইক গেইন করেছে, যেখানে এরপরে ছিল সিটি ব্যাংক। এছাড়া ওভারঅল এন্ডে বিচ হ্যাচারি ছিল এই উইকের দ্য মোস্ট ট্রেডেড শেয়ার। এরপরে গোয়িং ফরওয়ার্ড টার্নওভার ওয়াইজ আমরা টপ 5 লার্জ সেক্টরের মধ্যে আমরা ব্যাংকে দেখেছি 58.9% উইক ওভার উইক গেইন করতে। আমরা এরপরেই দেখেছি ইঞ্জিনিয়ারিং এ 56.94% গেইন করতে, ফুড অ্যান্ড অ্যালাইডে 56.49% গেইন, এবং ফার্মাসিউটিক্যালস এ 12.7% এবং টেক্সটাইলে 9.76% গেইন। ব্যাংকের মধ্যে উইদিন দ্য ব্যাংক সেক্টর সিটি ব্যাংক এবং এনআরবি ব্যাংক ছিল ওয়ান অফ দ্য হাইয়েস্ট টার্নওভার্স অ্যাভারেজ ডেইলি টার্নওভার বেসিসে, যেখানে ফার্মা এন্ডে ছিল সেন্ট্রাল ফার্মা এবং ওরিয়ন ইনফিউশন। টেক্সটাইলের মধ্যে ছিল মনো ফ্যাব্রিক্স এবং ফার ইস্ট নিটিং এন্ড ডাইং। সমসাময়িক কিছু ইকোনমিক নিউজ নিয়ে আলোচনা করছি, যেখানে আমরা দেখেছি ইনফ্লেশনকে সিঙ্গেল ডিজিটে চলে যেতে মান্থ ওভার মান্থ বেসিসে, যেখানে জানুয়ারিতে 9.94% ইনফ্লেশন রিচ করেছে, যেটা ছিল 10.89 ইন ডিসেম্বর। নোটেবলি আমরা ফুড ইনফ্লেশনে কিছু ডেভেলপমেন্ট দেখেছি, যেখানে ইনফ্লেশন পৌঁছেছে 10.72% মান্থ ওভার মান্থ, যেখানে ডিসেম্বরে ছিল 12.92%। এরপরে আমরা অ্যাডিশনালি দেখেছি অ্যাডভাইজার টু ফাইন্যান্স আমাদের পরবর্তী 3 মাসে ইনফ্লেশন টলারেবল লেভেলে আসার কথা আশা ব্যক্ত করেছেন। এরপরে আমরা লিস্টেড টেক্সটাইল ফার্মের মধ্যে লার্জ একটি প্রফিট গ্রোথের লার্জ অ্যামাউন্ট প্রফিট গ্রোথ দেখেছি, যেখানে হচ্ছে আপনার 43 আর্নিংস ডিসক্লোজার্স এর মধ্যে 20-60 কোম্পানিজ আমরা দেখেছি যে প্রফিট গ্রোথ দেখিয়েছে। এছাড়া এরপরে আমরা দেখেছি ট্রেজারি রেটে কিছু সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট এসেছে ইন ফেব্রুয়ারিতে, যেখানে 91 ডেজ টি-বিল কমে এসেছে 10.85% ফ্রম 11.13%। 182 days এর টি-বিল কমে এসেছে 10.96% ফ্রম 11.3%, এবং 364 ডে টি-বিল রেট কমে এসেছে 10.99 ফ্রম 11.5। এবং লাস্টলি আমরা দেখেছি যে এপিআই বেসিস যেসব ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে, সেখানে ইন্টারিম গভর্নমেন্ট ট্যাক্স ব্রেক, ক্যাশ ইনসেন্টিভ এবং লো কস্ট লোনের কথা চিন্তা করছে। মুদ্রা বাজার এবং মূলধন বাজার দুটোই অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু মানি মার্কেটকে বেশি প্রাধান্য দেয়ায় আড়ালে পড়ে থাকে পুঁজিবাজার। অথচ চলমান অর্থনীতির সংকট কাটাতে পুঁজিবাজার রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। দর্শক, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং শেয়ার বাজারের গুরুত্বের বিষয়ে জানাবেন অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর আইনুল ইসলাম। ওই অর্থনীতির দুটো সূচক একটু ইতিবাচক, সেটি হচ্ছে যে রেমিটেন্স আমাদের গত মাসে বোধহয় 200 উপরে উঠেছে বিলিয়ন ডলার,
এবং আমাদের এক্সপোর্টও কিছুটা ভালো। কিন্তু আবার যেটা হলো যে আমি যেটা বলছিলাম শুরুতে যে ইউএস এইডের যে প্রজেক্টগুলোতে ফান্ডিংটা বন্ধ হয়ে গেছে, এইটা যদি আমরা নেগোসিয়েশন করে যদি এটাকে আমরা মানে চালু রাখতে না পারি, সেটি একটি বড় ধরনের ধাক্কা আমাদের কিন্তু আসবে। আর মূল্যস্ফীতির ক্ষেত্রে যেটি হলো যে তিনটি আমাদের মুদ্রানীতি, আমাদের ফিসক্যাল নীতি এবং পাশাপাশি বাজার ব্যবস্থার শৃঙ্খলা নিয়ে যদি এই তিনটাকে সমন্বয় করা না যায়, তাহলে কিন্তু মূল্যস্ফীতিটা আমাদের নিয়ন্ত্রণ করতে আমরা পারবো না। এশিয়া বলি আর ওয়ার্ল্ডের মধ্যে বলি যে আমাদের এই শেয়ার বাজারের সঙ্গে জিডিপির যে একটা রেশিও, সেখানে কিন্তু আমরা অ্যারাউন্ড 6% মতন আছি। এবং যদি আমি কোম্পানির সংখ্যা বলি, মাত্র 350-60টি কোম্পানি আমাদের এই শেয়ার বাজারে এনলিস্টেড আছে, তালিকাভুক্ত আছে। সেখানে আমাদের আশেপাশে দেশগুলো কিন্তু সব দিক দিয়েই কিন্তু অনেক অনেক উপরে আছে, আমরা কিন্তু অনেক পিছনে আছি। এবং অর্থনীতিতে কিন্তু পুঁজিবাজার, ক্যাপিটাল মার্কেট যেটা বলি, সেটা কিন্তু একটা গুরুত্ব আছে। এখান থেকে জনগণের বিনিয়োগ করার একটা সুযোগ আছে, কর্মসংস্থানের সুযোগ আছে। সেখানে কি বলে আমাদের যে বিনিয়োগ করলে যে প্রফিটটা নেওয়ার সেই সুযোগটা এখান থেকে আছে। কিন্তু সেই জায়গায় আমরা কিন্তু মানে দিন দিন আমরা পিছিয়ে যাচ্ছি। দর্শক, শেয়ার বাজারকে চাঙ্গা রাখার জন্য মিউচুয়াল ফান্ডের মাধ্যমে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বা সম্পদ ব্যবস্থাপকদের রাখতে হয় ভূমিকা। বিএসইসি এ পর্যন্ত ৬৭টি সম্পদ ব্যবস্থাপকের লাইসেন্স দিলেও কাজ করছে মাত্র 15টি। এছাড়া অর্থ কেলেঙ্কারির জন্য কারো কারো বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ, যে কারণে সংকট হয়েছে আস্থার। শেয়ার বাজারকে ভালো রাখতে সম্পদ ব্যবস্থাপকদের ভূমিকা নিয়ে কথা বলেছি ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব SM রশেদুল হাসানের সঙ্গে। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিরা যে ইকুইটি ওরিয়েন্টেড প্রোডাক্টগুলো নিয়ে কাজ করে বা মিউচুয়াল ফান্ডগুলো নিয়ে কাজ করে, সেটার পারফরমেন্স কিন্তু অনেকটাই মার্কেটের উপর হচ্ছে নির্ভরশীল। তো আপনারা সবাই জানেন যে আমাদের পুঁজিবাজার বিগত 1 দশকেরও বেশি সময় ধরে ভালো করতে পারছে না, এবং অ্যাসেট ম্যানেজার্স যারা আছে তারা কিন্তু কোনো ম্যাজিশিয়ান না। সো তাদের পারফরমেন্স কিন্তু ডিরেক্টলি ডিপেন্ড করে হচ্ছে আমাদের পুঁজিবাজার কীরকম করবে তার উপরে। সো এটা একটা কারণ। দ্বিতীয় যে কারণটা আমি মনে করি সেটা হলো যে আমাদের এখানে দক্ষ লোকের অভাব আছে। আমাদের যদিও অনেকগুলো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, কিন্তু মোস্ট অফ দ্য অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ ডু নট হ্যাভ আ প্রপার রিসার্চ টিম অর ইনভেস্টমেন্ট টিম। হ্যাঁ, তো আসলে এটা এরকমই একটা টেকনিক্যাল প্রফেশন যেখানে আপনার খুবই হাই কোয়ালিটি একটা টিম লাগবে, যারা কিনা প্রতিনিয়ত গবেষণা করে বেস্ট ইনভেস্টমেন্ট আইডিয়াসগুলো বের করবে এবং সেখানে হচ্ছে বিনিয়োগ করবে। এই সক্ষমতাটা আসলে আমার কাছে মনে হয় যে অনেক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি নেই। কিন্তু আশার আলো সেটা হচ্ছে যে বিগত 5-7 বছর ধরে আমরা দেখছি যে বেশ কিছু ওপেন এন্ড ফান্ড ম্যানেজার্স বাজারে এসছেন, এবং যার পেছনে ভালো কিছু ছেলেমেয়েরা কাজ করছে, CFA চার্টার হোল্ডার থেকে শুরু করে টপ স্কুল থেকে লেখাপড়া করে আসা ছেলেমেয়ে। তো এই পার্টিকুলার সেক্টরটাতে এই জন্য আমরা আশার আলো দেখি যে যদি আমাদের এখানে আমরা দক্ষ লোক আনতে পারি এবং যদি আমরা সামনে আমাদের পুঁজিবাজারে একটা ভালো পারফরমেন্স আসে ইকুইটিগুলোতে, তাহলে আমরা বিশ্বাস করি যে এই ইন্ডাস্ট্রিটা অনেক বড় হওয়া সম্ভব। দর্শক, পুঁজিবাজারের সংস্কার কার্যক্রম চলছে। যদিও অগ্রগতি সম্পর্কে বিনিয়োগকারীদের নানা কৌতূহল থাকলেও দৃশ্যত কোনো বার্তা পাওয়া যাচ্ছে না। এদিকে শেয়ার বাজারে মন্দায় পুঁজি হারিয়ে বিনিয়োগকারীরাও চাচ্ছেন নিয়ন্ত্রণ সংস্থা প্রধানের পদত্যাগ। সব মিলিয়ে শেয়ার বাজারের এই হযবরল অবস্থা ও সামনে কোথায় যেতে পারে পুঁজিবাজার, সে বিষয়ে জানবো ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোহাম্মদ রহমান পাশার কাছে। আমাদের কমিশন যেটা করেছেন, আমাদের চেয়ারম্যান মহোদয় এবং আমাদের বর্তমান সরকার, সেটা হচ্ছে একটা সংস্কার কমিটি করে দিয়েছেন। এবং উনি যেটা, আমি ওনার সাথে কয়েকবারই মিটিংয়ে গিয়েছি, তো উনি যেটা চাচ্ছেন যে না, পিসমিল বেসিসে উনি কোনো কিছু সংস্কার করবেন না, কোনো সার্কুলার বা এরকম কিছু করবেন না। উনি বলছে আপনাদের ফুল ফ্রিডম দেওয়া হলে আপনাদের মতো নিয়মের মধ্যে থেকে কাজ করবেন, আমরা রেগুলেটর হিসাবে রেগুলেটরের দায়িত্ব করব, যেটা সত্যিকার হওয়া দরকার এবং গত 15 বছর বা 20 বছরে যেটা হয়নি। তা আমার কাছে মনে হচ্ছে আমরা কিন্তু খুব ফ্রিডম নিয়ে কাজ করতে পারছি। কোনো রকম ইন্টারভেনশন, টেলিফোন, শেয়ার মার্কেট পড়ে গেলে যেটা নিয়ন্ত্রক সংস্কারের কাজ না, সেখানে খুবই ব্যস্ত থাকতেন তারা। আমি ছুটিতে গেলে সেখানেও ফোন দিত, বিদেশে গেলে ছুটি নিয়ে বিদেশে গেলে সেখানেও ফোন দিত যে আমার কিছু একটা করেন, বাই দেন, এগুলো থেকে কিন্তু বর্তমান কমিশন, স্পেশালি আমি বলবো যে আমাদের চেয়ারম্যান মহোদয়
উনি পার্সোনালি ডেকে আমাকে বলেছেন যে এই জিনিসগুলো আপনারা ভুলে যান, এগুলো কখনোই রেগুলেটর করবে না। এই জায়গা থেকে কিন্তু আমরা যারা পুঁজিবাজারে ব্রোকারেজ হাউসে কাজ করছি এরা কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে আছি। এটা কিন্তু আগে ছিল না, আমরা কিন্তু ফ্রিডমটা পেয়েছি, আমরা নিয়মের মধ্যে থেকে আমরা সব কাজ করতে পারছি বিনিয়োগকারীদের ফেভারে। আর সংস্কারের ব্যাপারে যেটা সবাই খুব আশাবাদী যে কী হচ্ছে, গভর্নমেন্ট কিছু করছে না কেন, সেখানে উনি যেটা বলেছেন যে উনি সংস্কার কমিটির সুপারিশগুলো নিয়ে উনি একবারে পুরো সংস্কারটা উনি একবারে উনি ইমপ্লিমেন্ট করবেন, ধাপে ধাপে করবেন না বা পিসমিল বেসে কখনোই করবেন না। এটার জন্য তো একটু সময় বেশি লাগবেই, যেটা আমরা জানি সময় বাড়িয়েছেন, বিকজ এত বড় একটা সংস্কার 15-20 বছরের অনিয়মগুলো আপনি 4 মাসের মধ্যে করা তো খুবই দুরূহ ব্যাপার। তারপরে যেহেতু ওনারা খুব সক্রিয়ভাবে কাজ করছেন, আমি হোপফুল যে এই কোয়ার্টার মার্চের মধ্যে আমরা ভালো কিছু দেখতে পারবো। দর্শক, আগের যে কোনো সময়ের চেয়ে শেয়ার বাজারে বিনিয়োগ এখন অনেকটাই নিরাপদ। এখনকার বিনিয়োগকারীরা ডে ট্রেডারের আচরণ করছেন বেশি, অর্থাৎ অল্প মুনাফা হলেই ছেড়ে দিচ্ছেন হাতে থাকা শেয়ার, আবার প্রবেশ করছেন অন্য শেয়ারে যেগুলোর হারিয়েছে দর। বিনিয়োগ শিক্ষার এ পর্বে জানাবো বিনিয়োগের লক্ষ্য ও ঝুঁকি সম্পর্কে। শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে দেখা যায় শেয়ার কেনার পরদিন থেকেই খোঁজ খবর নিতে থাকে কত লাভ হলো। এটি কখনো বিনিয়োগের উদ্দেশ্য হতে পারে না। তাই বিনিয়োগের আগে প্রত্যেক বিনিয়োগকারীর উচিত বিনিয়োগের একটি লক্ষ্য নির্ধারণ করা, যেখানে থাকবে তিনি কত বছরের জন্য শেয়ার বাজারে বিনিয়োগ করছেন, সেই বিনিয়োগের বিপরীতে কত মুনাফা চান, কত দিতে চান, এসব হিসাবও বিনিয়োগের আগে করে নেওয়া ভালো। তাতে বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বয়স ও নিজের আর্থিক অবস্থাকে বিশেষ বিবেচনায় নিতে হবে, কারণ একজন তরুণ ও পারিবারিকভাবে সচ্ছল বিনিয়োগকারী শেয়ার বাজারে যতটা ঝুঁকি নিতে পারবেন, একজন 70-এর বেশি ও পারিবারিকভাবে কম সচ্ছল ব্যক্তি ততটা ঝুঁকি নিতে পারবেন না। তাই বিনিয়োগের আগে বিনিয়োগের লক্ষ্য চূড়ান্ত করুন বয়স, আর্থিক অবস্থা ও ঝুঁকি নেয়ার সামর্থ্য বিবেচনায়। দর্শক, দেশীয় শেয়ার বাজার থেকে বেরিয়ে চলুন দেখে আসি আন্তর্জাতিক শেয়ার বাজারের অবস্থা। চাঙ্গা অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বেশিরভাগ শেয়ার বাজার। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ডাও জোন্সের সূচক গেল 5 দিনে 0.36% বেড়ে দাঁড়িয়েছে 44,873 পয়েন্ট। এছাড়া S&P ইন্ডেক্স 0.37% বেড়ে দাঁড়িয়েছে 6,061.48 পয়েন্ট। ইউরোপে শেয়ার বাজারের মধ্যে গেল 5 দিনে যুক্তরাজ্যের FTSE 100 ইন্ডেক্স 1.27 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 8,760 পয়েন্ট। এছাড়া জার্মানির ডেক্স ইন্ডেক্স 0.23% বেড়ে দাঁড়িয়েছে 21,781 পয়েন্ট। যুক্তরাষ্ট্র এবং ইউরোপের পাশাপাশি ভালো অবস্থায় রয়েছে এশিয়ার শেয়ার বাজার। গত 5 দিনে জাপানের শেয়ার বাজার নিকি 225 ইন্ডেক্স 1.13% কমে দাঁড়িয়েছে 39,066 পয়েন্ট। চীনের শেয়ার বাজার সাংহাইসি কম্পোজিট 0.62% বেড়ে দাঁড়িয়েছে 3,271 পয়েন্ট। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সেন্সেক্স 1.69% বেড়ে দাঁড়িয়েছে 78,058 পয়েন্ট। এছাড়া পাকিস্তানের করাচি 100 ইন্ডেক্স 1,634 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 1,10,301 পয়েন্ট। দর্শক, নাগরিকের শেয়ার টক আজকে এ পর্যন্তই। আগামী সপ্তাহে হাজির হব নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।